কখন বের হবে? এই তো মা, ঘুমানোই বের হব। শোনো, টাকা আর গয়না নিতে ভুলবে না কিন্তু। আমার মনে আছে। বের হলেই তোমাকে ফোন দিচ্ছি। তারপর মা ঘুমিয়ে গেল। রাত তখন 10টা। নীলার কথা মতো মায়ের রুমে এসে আলমারি খুলে সব টাকা আর গহনা নিয়ে ব্যাগে ভরে নিয়ে মায়ের পায়ে সালাম করে বাইরে বের হলাম। নীলাকে ফোন দিলাম। কোথায় আসবো? আমি রেল স্টেশনে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি, এখানে তাড়াতাড়ি এসো। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। হুম। তারপর দেরি না করে চলে গেলাম রেল স্টেশনে। যেতে যেতেই আপনাদের পরিচয় দিই, আমি মতিউর, বাবা মায়ের একমাত্র ছেলে। পড়াশোনা শেষ করে এখন বেকার। অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, চাকরিতে টিকে যাই, কিন্তু অনেক টাকার জন্য এই গরিবদের কপালে চাকরি নেই। বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর 2 দিনটা টিউশনি করে পরিবারের সব দায়িত্ব আমাকেই করতে হয়। আর এদিকে যার সাথে কথা বললাম সে বড়লোক পরিবারের একমাত্র মেয়ে নীলা। আমরা অনার্স দ্বিতীয় বর্ষ থাকতেই আমাদের রিলেশন, মানে 3 বছরের রিলেশন চলছে। আপনার সাথে কথা বলতে বলতে স্টেশনে পৌঁছে গেলাম। দেখলাম নীলা একা দাঁড়িয়ে আছি, সেখানে তার কাছে গেলাম। আমি যেতেই নীলা বলল, ব্যাগটা আমার হাতে দাও। হুম। তারপর নীলা যা বলল আমি শুনে যেন আসমান থেকে পড়লাম। পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কি শুনছি আমি! কল্পনাও করতে পারিনি কখনো নীলা আমার সাথে ধোঁকাবাজি করবে। নীলার পাশে অন্য এক ছেলে এসে তারপর নীলা যা বলল, এ হচ্ছে আমার আবির। আমি তোমাকে নই, আবিরকে ভালোবাসি। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। মানে? মানে এখনো বোঝো নাই? পিছনে তাকে দেখলাম আমাকে মারার জন্য 4-5 জন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, ভালো থেকো, বাই। আমি নীলার হাত ধরে বললাম, এসবের মানে কি? ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? তুমি কি বলছো এসব? আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ নীলা, আমাকে ফিরিয়ে দিও না। বললাম না আমি তোকে ভালোবাসি না। তাহলে এতদিন কি ছিল? তোর সাথে যা কিছু হয়েছে এর পেছনে সব কিছুই মিথ্যে ছিল। আর খবরদার, আমার সাথে আজকের পর থেকে যোগাযোগ করার চেষ্টাও করবি না, এমনকি ফোনও দিবি না আমাকে। প্লিজ নীলা, এমন করো না আমার সাথে, প্লিজ। তোমার পায়ে ধরি, এভাবে আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তোর মতো ছোট লোকের মুখে ভালোবাসা শোভা পায় না। আবিরের যা আছে তোর এক শিখি ভাগ বলতে কিছুই নেই। দূর হ আমার সামনে থেকে তুই। কখনো তোর এই বিরক্তিকর খ্যাতমার্কা চেহারা নিয়ে আমার সামনে কোনো দিনও আসবি না। ওকে, গুড বাই। তারপর নীলা আর আবির কাঁধে হাতে হাত রেখে চলে গেল। আমি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লাম। পেছন করে আবির ইশারা দিল। সাথে সাথে ওরা 5 জন এসে আমাকে মারতে শুরু করলো। মারতে মারতে গোটা শরীর রক্তাক্ত করেই ছাড়লো। ওখানে জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর তারা আমাকে রেল লাইনে শুয়ে দিয়ে চলে গেল। হায় রে মানুষ, মানুষের জীবনের প্রতি ভালোবাসা তো দূরের কথা, দয়া মায়া বলতে কিছুই নেই। একজন নিষ্পাপ মনের মানুষকে কিভাবে আঘাত করতে পারে! একজন নিষ্পাপ অসহায় পবিত্র ভালোবাসার মানুষকে কিভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারে! একজন নিষ্পাপ, একজন চরিত্রবান মানুষকে কিভাবে ছোট লোক বা বেঈমান বলে প্রমাণ করতে পারে! আমি তো তার কাছ থেকে এমন কিছুই চাইনি। আমি চেয়েছি শুধু একটুখানি মন, একটুখানি ভালোবাসা। এটাই কি আমার অপরাধ? যদি তাই হয়ে থাকতো তাহলে সে এমনটা না করে আগেই বলতে পারতো তোমাকে ভালোবাসি না, তাহলে আমি তার জীবন থেকে চলে যেতাম। কিন্তু এরকম একজনের জীবন নিয়ে খেলা করা, একজনের জীবন নষ্ট করা, মায়ের বুক খালি করা, পবিত্র ভালোবাসার জন্য প্রতারণা করা, এরকম ব্যবহার করা তার মোটেও উচিত হয়নি। এর ফল একদিন ঠিকই পাবেই পাবে। মায়ের জন্য যতটা কষ্ট পাই নাই তার থেকে ততটা বেশি কষ্ট পেয়েছি তার প্রতিটা কথায়। আমার বুকে তীরের মতো আঘাত করেছিল, যা আমি সহ্য করতে পারছিলাম না। তখন আমার জ্ঞান ফিরল। তখন আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। চারিদিক দেখলাম আমার পাশে কেউ নেই। শরীর অনেক ব্যথা, ব্যান্ডেজ করা, হাত পা নড়াচড়া করতে পারছিলাম না। মাথায় প্রচন্ড ব্যথা, ব্যান্ডেজ করানো আছে। আস্তে আস্তে সবকিছু মনে পড়তে লাগলো। কাল রাতের ঘটনা ভাবতেই 2 চোখ দিয়ে জল টপ টপ করে পড়তে লাগলো। নীলা আমার সাথে এরকম বেইমানি নাও করতে পারতো, কিন্তু কেন করলো এরকম? কি করেছি বা তার সাথে কি এমন অন্যায় করেছিলাম? কি এমন অপরাধ ছিল আমার? এমন সময় হঠাৎ কি যেন রুমে প্রবেশ করলো। হ্যাঁ, একজন বয়স্ক লোক আমার কাছে এসে বসলো। তারপর বললেন, এখন কেমন লাগছে বাবা? জি ভালো, কিন্তু আপনাকে তো চিনলাম না। আর আমি এখানে কি করে আসলাম?
তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। তবে হ্যাঁ, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। তবে হ্যাঁ, যখন আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় আসার পথে দেখলাম তোমাকে রেল লাইনে মাঝে শোয়ানো, তাই তোমার কাছে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি আমিও কষ্ট পাই। তারপর তোমাকে কয়েকজনের সাহায্য নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা নিজে রক্ত দিয়ে তোমাকে বাঁচালাম, নয়তো বাঁচানো যেত না। আজ 3 দিন হলো তোমার জ্ঞান ফিরেছে। আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো, আমার বলার ভাষা নেই। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি আবার নতুন জীবন ফিরে পেলাম। আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আঙ্কেল। ছি বাবা, এরকম বলতে নেই। তুমি আমার একমাত্র ছেলের মতো, তাই ছেলের জন্য এতটুকু তো করতেই হয়। একদিন মনে হচ্ছে তোমার সেদিন ভার্সিটির সামনে আমার মেয়েকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলে, আর আমিও সেই সময় উপস্থিত ছিলাম সেদিন। এই মেয়ে রাস্তায় একটু দেখে চলতে পারেন না নাকি? একটু হলে গাড়ির তলায় পিষিয়ে দিতে হতো। সরি, আসলে আমি বুঝতে পারিনি, তার জন্য সরি। হয়েছে, আর সরি বলতে হবে না, এবার তো যান। এই যে শুনুন, বলুন। আপনাকে অনেক ধন্যবাদ কিসের জন্য? আমাকে বাঁচানোর জন্য। হয়েছে, এখন থেকে সাবধানে চলাফেরা করবেন। ওকে, এই যে শুনুন, আবার কি হলো? আপনার নামটা তো বলে যান। আমার নাম মতিউর, এই ভার্সিটিতে পড়ি, অনার্স 2য় বর্ষ। আর আপনি? আমার নাম রিয়া, আমিও এই ভার্সিটিতে পড়ি, অনার্স 1ম বর্ষে। কিন্তু ভার্সিটি এইদিকে, আর তুমি ওইদিকে কোথায় যাচ্ছিলা? ওই যে বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে নিতে। ও আচ্ছা, যাও, পরে আবার কথা হবে, বাই। বাই। ও, তাহলে আপনি রিয়ার বাবা? হ্যাঁ, আমি রিয়ার বাবা। তোমার বাসায় কে কে আছে বাবা? শুধু একজনকে অনেক ভালোবাসি, সে হচ্ছে আমার মা। আর আমার মা আর ছোট একটা বোন ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমার কেউ নেই, আমার মাই সবকিছু। আমি ছোট একটা টিউশনি করেই আমাকে একটা পরিবার চালাতে হয়। কেন, তোমার বাবা নেই? না আঙ্কেল, অনেকদিন হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। ও সরি, আমি এখন বুঝতে পারছি তোমার জীবন অনেক কষ্টকর জীবন। তুমি টিউশনি না করে ছোট একটা জব করতে পারতে। আজকাল নাকি টাকার ঘুষ ছাড়া এই গরিবের কপালে চাকরি জোটে না, তাই আমার মতো হাজার হাজার শিক্ষিত বেকার হয়ে বসে আছি। সেজন্যই তো দেশে শিক্ষার হার বাড়ছে ঠিকই, কিন্তু বেকারত্ব তো বেড়েই চলেছে। হুম। তোমার মাকে এখানে আসতে বলো ফোন করে। না আঙ্কেল, মা অনেক টেনশন করবে আমার এই অবস্থা দেখে। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কথা বলার ছিল। জি বলেন। তুমি আগে সুস্থ হও, তারপর আমার সাথে দেখা করবা, কেমন? সেদিন না হয় বলবো, কিন্তু আমাকে কিছু না বলে তুমি কোথাও একা চলে যেতে পারবে না। এই নাও আমার বাসার ঠিকানা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তাহলে আমি আজ আসি, পরে আবার আসবো। আমি ডাক্তারবাবুকে বুঝিয়ে বলে যাচ্ছি, তোমার যা কিছু দরকার সব হবে। একজন নার্স তোমাকে সেবা করার জন্য সাহায্য করবে, ওকে? জি আচ্ছা। তারপর আঙ্কেল চলে গেলেন, আর আমি ভাবতে লাগলাম সামান্য একটা ভুলের জন্য আজ আমরা এই অবস্থা। নীলা কি করে এমনটা করতে পারলো? আমি ওর তো কোনো কিছুই ক্ষতি করিনি, তাহলে সে কি করে এমন কেন করলো? তাহলে কি সে নিজের স্বার্থের লোভের জন্য? না না, সে এমন হতে পারে না। আমি যতদূর জানি ও শুনি, নীলা এমনটা হতেই পারে না। আমাকে জানতে হবে এর কারণ, কেন করলো এরকম। আর মায়ের কাছে কিভাবে মুখ দেখাবো, কি করে আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? আমি যে বড় অন্যায় করেছি, এর হয়তো ক্ষমার যোগ্য নয়। হ্যাঁ, এই অপরাধীর কোনো ক্ষমা নেই, তবুও মায়ের পা ধরে মাপ চেয়ে নিতে হবে যেইভাবেই হোক, নয়তো আমি শাস্তি পাবো না। মা, তোমার এই অপরাধী ছেলেকে ক্ষমা করে দিও, আমি না জেনে অনেক অন্যায় করে ফেলেছি, মা ক্ষমা করে দিও বলে অঝরে ধারায় কাটতে লাগলাম। নীলার জন্য যতটা কষ্ট পাচ্ছি, তার থেকে বেশি কষ্ট হচ্ছে দক্ষিণী মায়ের জন্য। আজ অনেকটা দূরে রয়েছি, চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সেই কান্নার আওয়াজ বের হচ্ছে না, কেমন যেন ব্যথা আসছে। এভাবেই কিছুদিন হাসপাতালে থাকতে হলো। অবশ্য আঙ্কেলও এসেছিল কয়েকবার, তিনি আমার চিকিৎসার সব খরচপাতি দিলেন, অনেক বড়ই উপকার করলেন। তার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এখন আমি সম্পূর্ণ সুস্থ, আজ বাসায় যাচ্ছি, মনে হাজারো ভয় নিয়ে। জানি না কি হতে চলেছে আমার জীবনে, হয়তো বাড়ি থেকে বের করে দেবে, কতই না অপমান সহ্য করতে হবে। জানি না মায়ের ভালোবাসা আর পাবো কিনা, নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসলাম। দরজায় কলিং বেল চাপতেই কেমন যেন ভয় ভয় লাগছিল। মনের সাহস নিয়ে দরজায় কলিং বেল বাজাতেই ছোট বোন রুমি দরজা খুলে দেখে আমি দাঁড়িয়ে আছি। সাথে সাথে রুমি আমাকে জোরে ধরে কেঁদে দিয়ে বলল, ভাইয়া,
তুই কোথায় চলে গিয়েছিলি আমাদের ছেড়ে? চোখের পানি মুছে দিয়ে বললাম, না রে পাগলি, তোদের ছেড়ে কোথাও যায়নি। তাহলে এতদিন কই ছিলি? হুম হুম। পরে বলছি, আগে বল মা কই? রুমে শুয়ে আছে। জানিস, মা না সব সময় কান্না করতো তুই চলে যাওয়ার পর। আমি কিছু না ভেবে মায়ের রুমে গেলাম। আস্তে আস্তে গেলাম। ভেতরে যেতে আমাকে এতটাই ভয় লাগছিল যে আমার গলা একদম শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। মা আমাকে দেখে শোয়া থেকে উঠে দাঁড়ালো। আমি অপরাধীর মতো মাথা নিচু করে মায়ের সামনে দাঁড়িয়ে আছি। কি বলবো নিজেও জানি না। মায়ের দিকে তাকিয়ে চোখ চোখ রেখে কথা বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছি অনেক আগেই। আমার আশা দেখে মা অনেকটা রেগে যায়। তারপর মা বলতে শুরু করলেন, কেন এসেছিস আমাদের সামনে? কোন লজ্জায় এসেছিস? কোন মুখ নিয়ে এ বাড়িতে এসেছিস? যে ছেলে মায়ের টাকা পয়সা গয়না লুকিয়ে লুকিয়ে চুরি করে রাতে পালিয়ে যেতে পারে, সে আমাদের ছেলে হতে পারে না। তোকে জন্ম দিয়ে পরিশ্রম করে কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু এসব করার জন্য তোকে শিক্ষা দেওয়া হয়নি। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতন কুলাঙ্গার ছেলের প্রয়োজন নেই আমাদের। যে ছেলে মায়ের মূল্যবান জিনিস চুরি করে পালাতে পারে, সে সম্পদ চুরি করে নিয়েও যেতে পারে। হ্যাঁ, আগেও ছোটবেলায় বারবার ভুল করতি, বাবার হাতে মার খেতি, আমি তা বাঁচিয়ে দিতাম। আর এখন বড় হয়েছিস, তোর জ্ঞান কাণ্ড বলতে কি কিছুই নেই? তোর মতন বিশ্বাসঘাতকটাকে এই বাড়িতে রাখার কোনো জায়গা নেই। বের হয়ে যা এ বাড়ির থেকে। তোর মুখ আমি দেখতেও চাই না কখনো। মা আমার কথা একবার শোন প্লিজ। খবরদার, আমাকে মা বলে ডাকবি না। তোর মতন বেইমানের কথা আমি কখনোই শুনতে চাই না। আজ থেকে আমাদের কোনো ছেলে নেই। দূর হয়ে যা আমাদের সামনে থেকে। মা তুমি এভাবে বলতে পারলে? রুমি, তোর ভাইকে চলে যেতে বল, নয়তো আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না মা, আমার জন্য তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমি নিজেই চলে যাচ্ছি। যাওয়ার আগে শুধু একটা কথাই বলতে চাই, তোমরা ভালো থেকো। আর পারলে তোমার এই অপরাধী ছেলেকে ক্ষমা করে দিও। একদিন তোমার এই ভুল ধারণা বদলে দিবে মা। আমি মানছি যে আমি না জেনে শুনে একটা পাপ কাজ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। এর জন্য তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওগো মা, ক্ষমা করে দিও তোমার এই অপরাধী ছেলেকে। আর হ্যাঁ, তোমার যে জিনিসগুলো আমার জন্য ক্ষতি হয়েছে সেটা আমি অবশ্যই যেভাবেই হোক পূরণ করে দিয়ে দেবো। আমি চলে যাচ্ছি মা। আমি চাই না আমার জন্য তোমাদের কারোর কোনো ক্ষতি হোক। আর কোনোদিন আসবো না এই বাড়িতে। তারপর রুমে এসে আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিচ্ছি। সেই সময় আমার রুমে এসে কাঁদতে কাঁদতে বললো, তুই যাস না ভাইয়া। তুই চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো বল? আমাকে যেতেই হবে। আমি চাই না আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক। প্লিজ ভাইয়া, কাঁদিস না। সেদিন ওইভাবে রাতে কাউকে কিচ্ছু না বলে আমাদের ছেড়ে ওই সব জিনিস নিয়ে পালিয়ে গেলি কেন বল? আমরা কি তোর কেউ না? যাওয়ার আগে আমাদের কথা একবারও মনে পড়লো না? আমাদের কথা কিছুই কি ভাবলি না এই সব কিছু করার আগে? শোন তাহলে। তারপর রুমিকে যা যা হয়েছিল সব ঘটনা খুলে বলার পর বললাম, মাকে দেখে রাখিস। আমি গেলাম, ভালো থাকিস। শোন ভাইয়া, তুই ইচ্ছে করেই কাজটা করিস নাই। তোকে ফাঁদে ফেলানো হয়েছিল, আর সেই ফাঁদে পড়ে আজ তোর এই অবস্থা। প্লিজ ভাইয়া, যাস না আমাদের ছেড়ে। তোর তো কোনো দোষ নেই। আমি মাকে বুঝিয়ে বললে ঠিকই শুনবে। না রে, তার প্রয়োজন নেই। আমি যতদিন না মায়ের যত টাকা আর গহনা ফেরত বা ক্ষতিপূরণ করতে না পারবো, ততদিন এই বাসায় আসবো না। আমার জন্য দোয়া করিস, ভালো কিছু একটা কাজ যেন পেয়ে যাই। ভাইয়া, তোকে অনেক মিস করবো রে, অনেক। আমিও অনেক মিস করব সবাইকে। এই নে, এটা তোর কাছে রাখ। কিছু টাকা আমার হাতে দেয়। এত টাকা আমি কি করব? আমি জানি ভাইয়া, তোর কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আমার সব জমানো টাকা তোকে দিলাম। বাইরে যেখানে থাকিস সাবধানে থাকিস ভাইয়া। বোনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুই আমাকে এত ভালোবাসিস কেন রে? তুই ছাড়া আমাদের আর কে আছে বল? কিন্তু মা আমাকে বিশ্বাস করলো না রে। আমার সামান্য একটা ভুলের জন্য মা আমাকে অনেক ভুল বুঝলো। আমি ক্ষমা চাইলাম, অথচ আমাকে তার ছেলে বলে অস্বীকার করলো, যা ইচ্ছা তাই বলে অপমান করলো। আমি আর থাকতে পারছি না রে। ভালো থাকিস। আমি গেলাম, আর মাকে দেখে রাখিস। বাই। তারপর বাড়ি থেকে চলে গেলাম।
হেঁটে চলেছি অজানা পথ দিয়ে, কোথায় যাবো জানি না, তাই অচেনা পথ দিয়ে হেঁটেই চলেছি। অনেক দূরে চলে যাব, যেখানে নেই কোনো প্রশান্তি। ভাবতেই যেন সবকিছু অবাক লাগছে। বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে, মন ছটফট করছে। কি থেকে কি হয়ে গেল একটা মানুষের জীবনে। আজ এক অচেনা রাস্তা দিয়ে হেঁটে চলেছি, সেই পথের মাঝ দিয়ে। হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট, আর বুকে আমার এক রাশ কষ্ট নেই। আমার এসবের জন্য ওই বেঈমান, ওই স্বার্থপর লোভী নীলা দেয়। কিন্তু আমার কিছুই করার ছিল না। আমার এই কষ্টদায়ক জীবন, যেটা কোনোদিনও শেষ হবে না, কেন বারবার আমার সাথে এমন হয়? কেন আমাকে শুধু এত ঘৃণা, এত কষ্ট দেয়? আর কেন আমি সবার কাছে শুধু এতটাই ঘৃণার পাত্র হলাম? কেউ আমাকে ভালোবাসে না, আমি দেখতে কি এতটাই খারাপ? তাই বলে কি আমার ভালোবাসা পাওয়ার অধিকারটুকু নেই? এসব ভাবছি, আর অচেনা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আর চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি গাল বেয়ে ঝরছে আর ঝরছে। আজ থেকে প্রায় 3 বছর আগের কথা। এই শহরে আজ প্রথম পা রাখলাম। 3 বছর আগে আজ শহরে প্রথম পা রাখলাম। বাবা মারা যাওয়ার পর গ্রাম ছেড়ে শহরে এসে এক চাচার বাসায় উঠি। আমার চাচা তেমন বড়লোক না, মধ্যবিত্ত বললেই চলে। চাচি এক রোগ আক্রান্তে মারা যায় 7 বছর আগে। তাই চাচাকে দেখার মতো কোনো মানুষ ছিলেন না, ছিল না কোনো আপনজন। তিনি এক অসহায় মানুষ, জীবনযাপন করতেন। তার কোনো অহংকার হিংসা বলতে কিচ্ছু নেই। তিনি আমাদের অনেক ভালোবাসতেন। তাই আমরা এখানে এসে এক নতুন জীবন শুরু করি। আজ ভার্সিটিতে নতুন ভর্তি হলাম, অনার্স প্রথম বর্ষে। এখানে আমার পরিচিত বলতে কেউ নেই। আমি যখন ভার্সিটিতে যাই, তখন সবাই কেমন যেন আমার দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে আমি যেন তাদের কোনো এক চিড়িয়াখানার প্রাণী। পরনে ঢিলা ঢালা শার্ট, প্যান্ট, আর মাথায় লম্বা চুল, আর মাথায় তেল দেওয়া, চোখে চশমা। দেখতে একদম সহজ সরল ছেলে, কিন্তু সবার চোখে আমি অপরাধী। কিন্তু মেয়েরা দেখেই বলে, দেখ দেখ, কোথা থেকে এইসব খ্যাত মার্কাগুলো আসে। এই খ্যাত মার্কা কিভাবে যে ভার্সিটিতে চান্স পায়, মনে হয় সব পরীক্ষায় নকল করে পাস। এই বলে সবাই হাসাহাসি করতো। আমি কোনো কিছুর উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্লাসের লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। আমার কোনো ফ্রেন্ড নেই, তাই কথা বা গল্প করার মতো কেউ ছিল না। তাই সবসময় আমি আমার মতোই একা একা থাকি, কারণ নিরিবিলি থাকতে আমার পছন্দ। একা একা বসে মাথা নিচু করে ডায়েরিটা বের করে গল্প কবিতা লিখতাম। আর চুপচাপ ক্লাস করে কারোর সাথে কথা হতো না, তাই চুপচাপ বাসায় চলে আসতাম। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর খেয়াল করে দেখলাম একটা মেয়ে সব সময় আমাকে ফলো করে। আমি কি কি এত লেখালেখি করি ও দেখার চেষ্টা করতো, কিন্তু পারতো না। হঠাৎ একদিন ভার্সিটির ক্যাম্পাসের সামনে বসে বসে সুন্দর একটা কবিতা লিখছিলাম। এমন সময় সেই মেয়েটা পেছন থেকে বলল, বাহ, আপনি তো ভালোই কবিতা লিখতে পারেন। ধন্যবাদ, কিন্তু বুঝলেন কিভাবে আমি কবিতা লিখছি? আপনি যখন লিখছিলেন তখন আমি আপনার পেছনে এসে দেখেছিলাম। ও আচ্ছা। তারপর মেয়েটা আমার কাছে এসে বসলো। আমরা কি বন্ধু হতে পারি? হাসছেন কেন? আমি কি কোনো হাসির কথা বললাম? আমার সাথে বন্ধুত্ব, তাও আবার এই খ্যাতকে? কে বললো আপনি খ্যাত? আপনাদের মতো ধনী পরিবারের ছেলে মেয়ের সাথে এই গরিবের কপালে কোনো বন্ধুত্ব নেই, নেই কোনো ভালোবাসা। ধনী হলে কি তারা মানুষ না? বন্ধু হতে কোনো ধনী গরিবের প্রয়োজন আসে না। আমি আপনার মতোই একজন মানুষ। আর ভালোবাসা কোনো ধনী গরিব লাগে না, মানুষের মনটাই আসল। আচ্ছা, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন কিনা তাই বলেন। কিছু একটা ভাবার পর বললাম, আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা দুইজন বন্ধু। একটি শর্তে। আবার শর্তের কি হলো? আমরা আপনি করে না, তুমি করে বলতে হবে, ওকে? আচ্ছা ওকে, চলো, ক্লাসের সময় হয়ে গেছে। তার আগে নামটাই তো জানা হলো না। ও হ্যাঁ, আমি মতিউর রহমান। তুমি? নীলিমা আক্তার, নীলা। সবাই আমাকে নীলা বলেই ডাকে। আচ্ছা ওকে, এবার চলো। চলো। তারপর ক্লাস শেষে নীলার সাথে কিছু গল্প করে আমি বাসায় চলে আসলাম। এভাবেই কেটে গেল কিছুদিন। নীলার সাথে ফোনে সব সময় কথা হতো। ফোন কোনো কারণে অফ থাকলেও নীলা খুব রাগ অভিমান করতো আমার উপর। আমি তার রাগ না ভাঙালেও নীলা সবসময় আমার পাশে থেকে খুব কেয়ার করতো। কিন্তু আমি চাই নীলা আমার থেকে দূরে চলে যাক, কারণ তার চোখের মায়ায় পড়তে চায় না। আমি নীলাকে যতই অ্যাভয়েড করি, নীলা ততই আমার কাছে চলে আসে। ওর পাগলামি, কেয়ারগুলো আমাকে আরো পাগল করে দেয়। নীলাকে আমি মনে মনে অনেকটা ভালোবেসে ফেলি, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারিনি, আর প্রকাশ করারও প্রয়োজন মনে করিনি কখনো।
হঠাৎ একদিন ভার্সিটিতে আমার জন্য নীলা অনেকটা অপমানিত হতে হয়। সেদিন 3 বছর পর অতীতটা বাদ দিয়ে বর্তমানে তুলে ধরা হলো step four। আজ 3 বছর পর আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, অনেক বড় প্রতিষ্ঠিত হতে পেরেছি। হ্যাঁ, আমি এক বড় নতুন সরকারি কোম্পানিতে জব করি। অনেক চেষ্টার পর পেরেছি মায়ের দেওয়া স্বপ্ন পূরণ করতে। আজ থেকে 3 বছর আগে যার কারণে আমার পরিবার ছেড়ে দূরে থাকতে হয়েছে, আর থাকতে হয়েছে ছোট আদরের বোনকে ছেড়ে। অনেক ভালোবাসতাম, এই ভালোবাসায় কেড়ে নিয়েছে একটা ভুলের জন্য। আমার জীবনে এই ভুলের জন্য অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হয়েছে, যা কখনোই কল্পনা করা বড়ই কঠিন হয়ে দাঁড়ায়। এই 3 বছর আগে নীলা আমার সাথে যে অপরাধ করেছে, এই অপরাধের কোনো ক্ষমা নেই তার। তার অপরাধের জন্য আজ আমি মা ও বোনের কাছ থেকে অনেক দূরে সরেই রেখেছিলাম। না জানি তারা কেমন আছে, কি করছে, কি অবস্থায় আছে। নীলাকে কোনোদিনও ক্ষমা করব না। যদি আমার কাছে কোনোদিন ফিরে আসে, তারা এই অপরাধের শাস্তি তাকে একদিন না একদিন পেতেই হবে। যে অবস্থায় থাকুক না কেন, কি করে সে বিনা কারণে একজন নিষ্পাপ পবিত্র ভালোবাসার জীবনকে ক্ষত বিক্ষত করে দেয়? এর থেকে বেশি কষ্ট কি হতে পারে? যার জীবনে হয়েছে সেই বোঝে এর কষ্টদায়ক ফল কেমন। কথা বাড়াবো না, মূল গল্পে আসি। বাসের টিকিট কেটে নিজের ছেড়ে গিয়ে বসলাম। আপনারা ঠিকই ধরেছেন, আজ 3 বছর পর নিজ এলাকায় নিজ বাসায় ফিরে যাচ্ছি। অবশ্য কিছুদিন অফিস থেকে ছুটি নিয়েছি। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। বাস চলছে তার আপন গতিতে। জানালার বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, আর অতীতের কথা মনে পড়তেই কেমন যেন বুকের মাঝে শূন্যতা অনুভব হয়। নেমে আসে দু চোখে জল ভরা অশ্রুতাহীন। কি করে পারলো আমার সাথে এমনটা বেইমানি করতে? তার মনে কি আমার উপর একটু কি মায়া মোহব্বত ভালোবাসে কি নেই? যদি নাই বাসতো তাহলে আগেই বলে দিতে পারতো, তাহলে এই জীবনে এত কষ্ট পেতে হতো না, দূরে থাকতে হতো না তাদেরকে ছেড়ে। আমি যে বাসায় ফিরে যাচ্ছি এ খবর কেউ জানে না, আর জানাবো কিভাবে? কেউ যে ছিল না পাশে, যোগাযোগ করার মতো ছিল না কারোর ফোন। বাসায় যাওয়ার পর কি হবে জানি না। মা কি মেনে নেবে তার ছেলেকে, নাকি আপন করে পরম ভালোবাসায় মায়ের বুকে টেনে নেবে আমাকে, নাকি অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেবে বাড়ি থেকে তার এই অপরাধী ছেলেকে? না জানি, সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে এই কঠিন বাস্তব জীবন। হ্যাঁ, অনেক শূন্যময় এই হৃদয়ে আমার বুক ভরা আর্তনাদ ধ্বনি চিৎকার করতে, কিন্তু কোথায় যেন বাধা আসে। সাথে সাথে এই সবকিছু যেন স্তব্ধ হয়ে যায়, থেমে যায়, থমকে দাঁড়ায়। চারিদিক শূন্যতা অনুভব এই মনটাকে তিলে তিলে শেষ করে ফেলেছে। কিন্তু কেউ জানতে পারে না, বুঝতে পারে না একজন মানুষ কতটা কষ্ট লুকিয়ে রাখে, বুকে চাপা রেখে দেয়। না জানি কতটা কষ্টের মাঝে প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা ক্ষণে ক্ষণে অতীতের স্মৃতি এসে বারবার এই হৃদয়ে, এই বুকের বাম পাশে চিনচিন ব্যথায় দুমড়ে মুচড়ে এই জীবনটাকে আজ ক্ষত বিক্ষত করে দিয়েছে, নষ্ট করে দিয়েছিল জীবন। 3 বছর পর কিছুটা স্বাভাবিক হলে অতীতের স্মৃতিগুলো আজও কাঁদায়। আচ্ছা, যাই হোক। তারপর 4 ঘন্টা পর নিজ এলাকায় পৌঁছে গেলাম। বাস থেকে নেমে পড়লাম ব্যাগ। নিজ গ্রামে ঢোকার পর দেখলাম অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। নেই আর আগের মতো পথ চলা মানুষের জীবন। কিছু দূর যেতেই এক বন্ধু রাসেলের সাথে দেখা হয়ে গেল। সে আমাকে প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই বুঝতে পেরে ধরে। তারপর বললাম, কে রাসেল, কেমন আছিস? হুম, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তো এতদিন কোথায় ছিলিস? জানিস তোকে আমরা কত খুঁজেছি, কিন্তু পাইনি কোথাও। এতদিন ঢাকায় ছিলাম, সেখানে অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে ভালো একটা জব করি। ও ভালো, কিন্তু একবার তো খোঁজ নিতে পারতি। তোর মা বাবা বোন কেমন আছে? কেমনে করবো বল? তারপর রাসেলকে প্রথম থেকে সব বললাম। ও আচ্ছা, এত কিছু তোর জীবনে ঘটে গেল আর আমরা কিছুই জানলাম না। আগে বল, মা কেমন আছে রে? হুম, ভালো, কিন্তু কিন্তু কি? তোর মায়ের শরীর ভালো না রে, বাসায় গেলে দেখতে পারবি। আচ্ছা যা, আমার কাজ আছে, পরে কথা হবে। ওকে, আরেকটা কথা শোন। বল। তার সাথে কিছুক্ষণ কথা বলার পর বাসার দিকে রওনা দিই। বাসায় পৌঁছার পর কেমন যেন ভয় ভয় লাগছে। আমার যেন মায়ের কিছু হলো না তো? আমাকে দেখার পর যদি আরো অসুস্থ হয়ে পড়ে, ঘৃণিত চোখে দেখে যদি অপমান করে, ভেতরে যাওয়া কি ঠিক হবে? এসব ভাবতেই পেছন থেকে কি যেন ভাইয়া বলে ডাক দিল। সাথেই পেছনে ফিরতেই জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বুঝতে আর বাকি হলো না আমার ছোট আপুর রুমি অনেক বড় হয়ে গেছে, একটু মুখ চোখ শুকিয়ে গেছে। তারপর বললাম, কেমন আছিস রুমি? তারপর আমাকে ছেড়ে দিয়ে, ভাইয়া, তোকে ছাড়া কেমন থাকবো বল? এতদিন কই ছিলি জানিস? তোকে কত মিস করেছি, কত খুঁজেছি।
কিন্তু কোথাও পাইনি। মা তোর জন্য প্রতিটা রাতে কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। তুই চলে যাওয়ার পর খুব টেনশনে পড়ে গেলাম। তারপর মামা এসে দেখাশোনা করে যেত আর বাজার খরচ দিয়ে যেত, কিন্তু তুই একবারও খোঁজ নিলি না আমরা কেমন আছি, কিভাবে আছি। প্লিজ কান্না করিস না, তুই তো জানিস কেন গেছিলাম, এখন আবার ফিরে এসেছি তোর জন্য। সত্যি? সত্যি। তাহলে এতদিন খোঁজ নিলি না কেন? আমাদেরকে ভুলেই ভালোই মানুষ হয়ে গেছিস এখন। আমাদের কষ্ট দিতে ইচ্ছে করে, তাই না? সত্যি আপু, আমি অনেক সরি, এই কান ধরছি, এখন আর কাউকে কষ্ট দেবো না। এবার আপু ফেক করে হেসে দিল। অনেকদিন পর আপুর হাসি মুখখানা দেখলাম, ভালোই লাগলো। এবার বল, মা কোথায়? ভেতরে আছে, চল। তখন তুই হাঁপাচ্ছিলি কেন? ও, তখন কলেজ থেকে বাড়ি আসার পথে রাসেল ভাই আমাকে ডেকে বলল তোর ভাইয়া এসেছে বাড়িতে। তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না। তারপর দৌড়ে এসে দেখি তুই বাইরে দাঁড়িয়ে। ও আচ্ছা। তারপর মা বেরিয়ে এসে বলল, কে রুমি? কার সাথে এতক্ষণ কথা বলছিস? ভেতরে থেকে বাইরে আসতে আসতে বলল, দেখো মা, কে এসেছে। তারপর মা আমাকে দেখার পর পরম মায়াবী চোখের দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের চোখে জল চিকচিক করছে, মনে হচ্ছে তার ছেলেকে কত বছর পর দেখছে। তারপর আমি মায়ের পায়ে সালাম করলাম। মা, ওগো মা, তুমি কেমন আছো? আমার মুখে মার ডাক শুনে মায়ের সব রাগ অভিমান পানি হয়ে গেল। তারপর আমাকে মায়ের বুকে টেনে নিয়ে বলল, তুই ছাড়া কেমনে ভালো থাকি বল? সেদিন না হয় সব না জেনে তোকে ভুল বুঝে বকেছিলাম, তাই বলে আমাদের এভাবে এতদিন ভুলে থাকতে পারলি? কেমনে পারলি তুই? জানিস সেদিন তুই চলে যাওয়ার কিছুদিন পর নীলা আমাদের এখানে এসেছিল তোর সাথে দেখা করতে। তারপর তোকে না পেয়ে আমাকে সব ঘটনা বলে, ক্ষমা চেয়ে চলে যায়। অবাক হয়ে নীলার কথা শুনে তারপর আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। নিজের ছেলেকে এ কি করলাম আমি? না জেনে না শুনে এভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। তুই আমাকে ক্ষমা করে দিস রে বাবা। ছি মা, সন্তানের কাছে কেউ ক্ষমা চায়? তুমি তো আর ইচ্ছে করে করনি, সব দোষ তো আমারই ছিল। এবার কান্না বন্ধ করো, চলো ভেতরে। তারপর ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লাম। ক্লান্ত শরীর, সারাদিন জার্নি করে, তারপর পেটে কিছু যায় নাই, মানে সময় পাই নাই খাওয়ার জন্য। মনে মনে অনেক খুশি হলাম, কিন্তু নীলা কেন এসেছিল? তাহলে কি তার ভুল বুঝতে পেরেছে? না, সে তো আমাকে ভালোবাসে না, তার তো বিয়ে বাসে, এসব ভাবছি। আর এদিকে রুমে এসে বলল, কি রে ভাইয়া, এত ধ্যানমগ্ন হয়ে কি ভাবছিস? ভেবা থেকে খেয়ে বললাম, কই কিছু না তো। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। চল, মা খেতে ডাকছে। তুই যা, আমি আসছি। তারপর রুমে চলে গেল। তার কিছুক্ষণ পর গেলাম খাবার টেবিলে। ওয়াও, সব আমার পছন্দের খাবার। মা আজ রান্না করছে, অনেকদিন মায়ের হাতের খাবার খাই নাই, আজ মায়ের হাতে খাবার খাচ্ছি। অনেক টেস্ট মায়ের হাতের রান্না। সবাই আজ অনেক খুশি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। কিছুক্ষণ পর আমার রুমে মাও রুমে আসলো। মা, কিছু বলবে? বলো। বলছিলাম কি বাবা, তুই এখন ভালো একটা চাকরি করছিস, তাহলে আমাদের ঘরে একটা বৌমা লাগবে। মানে তুই এখন একটা বিয়ে করে ঘরে বৌমা এনে দে। আমি হয়তো আর বেশি দিন নাও বাঁচতে পারি, তাই বলছি একবার বৌমার মুখটা দেখে যেতে চাই বাবা। কিন্তু এখন মেয়ে পাবো কোথায়? আরে গাধা, আজকাল মেয়ের অভাব আছে নাকি? এ এলাকায় কত ভালো ভালো মেয়ে আছে, তুই রাজি থাকলে বল, তাহলেই হবে। কিন্তু কিছু একটা ভাবার পর বললাম, ওকে, তোমার যেটা ভালো হয় সেটাই করো, এখন ঘুমাবো, যাও। মা খুশি হয়ে বলল, ওকে ঠিক আছে, ঘুমা। তারপর মা চলে গেল। রুমে দাঁড়িয়ে, কি তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? যা রুম থেকে। যাব, আগে তোর সাথে কিছু গল্প আছে। পরে বলিস, এখন যা আমার রুম থেকে, ঘুম পাচ্ছে। ওকে ভাইয়া, তুই ঘুমা, আমি যাই। ওকে। তারপর ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল। তারপর বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম।
নামাজ পড়ে এসে মিষ্টির সকালে হাঁটতে ভালোই লাগে, তাই রাস্তায় হাঁটতে হাঁটতে সেই পুরোনো জায়গায় গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, সেতুর তীরে দুই পাশ দিয়ে চলে গেছে একা বেঁকা নদীর এক কুল থেকে ওই কুল। এই সময় গ্রামের ওই দৃশ্য পরিবেশটা খুব সুন্দর লাগে। তার কিছুক্ষণ বাসায় চলে আসলাম, এসে আবার শুয়ে পড়লাম। সেই সময় রুমে এসে, ওই ভাইয়া, আবার এসে শুয়ে পড়লি যে? তো কি করব? তুই আগের থেকে অনেকটা পাল্টে গেছিস। কেমনে পাল্টিলাম? তুই ভালো জানিস। আমি জানি মানে? থাক, আর ন্যাকামো করতে হবে না। তুই আমাকে এখন একটুও ভালোবাসিস না, কথাও বলিস না। যা, তোর সাথে আর কথাই নাই। ওরে বাবারে, আমার আপুটা দেখি রাগও করতে পারে বুঝি। এখন বল, তখন কি যেন বলতে চেয়েছিলি? না, বলবো না। কেন রে? এমনি। বলবি না তাহলে গিফট পাচ্ছিস না? গিফট মানে? কিসের গিফট? আগে বল, তারপর দিচ্ছি। না, লাগবে না তোর গিফট। কেন শুধু শুধু রাগ করছিস? জানি না। ও, তাহলে কে কি বলেছে বল? না। তোর কি মন খারাপ? ওর চুপ থাকা দেখে কিছুটা সন্দেহ হলো, হয়তো তাকে কেউ কিছু বলেছে তাই বলতে ভয় পাচ্ছে। আচ্ছা, তুই না আমার ছোট আপু, তুই আমাকে সব বলতে পারিস, দেখবি তোর মন একটু হলেও হালকা হয়ে যাবে। আর তুই এই একমাত্র ভাই পারে তোর সব সমস্যার সমাধান করে দিতে। তারপর রুমি বড় একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমার তেমন কোনো সমস্যা নাই, কিন্তু কিন্তু কি? ভয় হয়। কিসের ভয়? তুই জানিস না, আমি প্রতিদিন যখন কলেজে যাই আর আসি, তখন পথে থামলি কেন, বল আমাকে কি? প্রতিদিন আমাকে কয়েকজন বখাটে ছেলেরা আমাকে খুব বিরক্ত করে। আর আমি ভয় পেতাম, সেই ভয়ে ওদের কিছু বলতেই পারি না, যদি আমার ক্ষতি করে ফেলে। তাই বলছিলাম ভাইয়া, তুই আমাকে আজ কলেজে রেখে আয়। কি এত বড় সাহস আমার বোনকে বিরক্ত করে? ওদের কি হাল করি সব কটারে হসপিটালে দিয়ে পাঠা। না ভাইয়া, তুই ওদের সাথে মারামারি করবি না। কেন? আমার সুন্দর আপুকে বিরক্ত করবে আর আমি বসে থেকে চেয়ে চেয়ে দেখবো? তা তো হয় না। এর আজকে একটা উচিত শিক্ষা দেবই। তুই যা, এখন রেডি হ, আমি আসছি। ওকে। রুমি জানে আমি রেগে গেলে কারো কথা শুনি না। তারপর পেছন থেকে ডাক দিলাম, রুমি শোন। আবার কি হলো? এদিকে আয়। ওই ব্যাগটা নিয়ে আয়। কেন? তোর পছন্দের গিফট আছে, নিয়ে আয়। ওকে। দেখলাম মা রুমে আসলো। কিরে, তোরা কি করছিস? কখন নাস্তা হয়ে গেছে? চল নাস্তা খেয়ে নে। 1 মিনিট দাঁড়াও। তারপর রুমি ব্যাগটা নিয়ে আসার পর এক একটা করে বের করলাম। তারপর মা রুমির পছন্দ হয়ে অনেক খুশি হয়, যেমন রেশমি চুড়ি, গলার হার, মেহেদি, নতুন নতুন জামা কাপড়, মায়ের শাড়ি, ইত্যাদি ইত্যাদি। এত কিছু পাওয়ার পর রুমি আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। হ্যাঁ, এটা কোনো দুঃখের কান্না না, কোনো কষ্টের কান্না না, এটা ভাই বোনের পরম ভালোবাসার এক অনুভূতির কান্না। তারপর সবকিছু ঠিকঠাক করে রুমি তার জিনিসগুলো রুমে নিয়ে গেল। তারপর মা বলল, এত কিছু, এত টাকা খরচ করলি কেন? তো কি করব, এসব তো তোমাদের জন্য, এটুকু করতে পারে না। তারপরও তো অনেকদিন বাসায় ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আয় খেয়ে আয়। যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা শেষ করে রুমি আর আমি রেডি হয়ে রিক্সা করে রওনা হলাম রুমির কলেজে। কলেজেও পৌঁছে গেলাম। দেখলাম কলেজের গেটের কিছু দূরে কয়েকজন বকাটে বসে আড্ডা দিচ্ছে আর সিগারেট টানছে। রিক্সা থেকে নামার পর বিল দিয়ে দিলাম। তারপর যেই গেটে প্রবেশ করতে যাব, ঠিক ওই বকাটেগুলো উচ্চ স্বরে হাসতে হাসতে বলতে শুরু করলো। তারপর আমার মাথায় আগুন উঠে গেল, কে শুনে কার কথা। বকাটেগুলো যখন রুমিকে নিয়ে খারাপ ভাষায় হাসাহাসি করছিল, তখন এতটাই রাগ উঠেছিল যে ওরা ভাবতেও পারে নাই আমি কি করতে পারি। রুমিকে কলেজের গেটের ভেতরে রেখে এসে বকাটেগুলোকে এমন ভাবে গণতলাই করলাম, তাদেরকে এমন শিক্ষা দিলাম, জীবনেও ভুলেও রুমির দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না, এমনকি কলেজের আশেপাশেও না। তারপর তারা মাপ চেয়ে পালিয়ে গেল। হঠাৎ ফোন বেজে উঠলো। ফোন বের করে দেখি রাসেলের ফোন। রিসিভ করলাম। হ্যাঁ রাসেল, বল। তুই এখন কোথায় আছিস? একটু বাইরে আছে রে। কেন? ও, ক্লাবে আসতে পারবে? তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি 20-30 মিনিটের মধ্যে আসছি। ওকে, আয়। তারপর ফোন রেখে রওনা হলাম। সেখানে পৌঁছার পর রাসেলের সাথে কথোপকথন
এবার বল কি জন্য ডাকলি? 2 দিন পর আমার বোনের বিয়ে, তোকে দাওয়াত দিলাম, অবশ্যই আসবে কিন্তু। ওই শালা, তোর বোনের 2 দিন পর বিয়ে আর আজ বলছিস? আর এখানে ডেকে দাওয়াত দিতে হবে শালা? বাসায় গিয়ে তো বলতে পারতি। আরে তুই রাখছিস কেন? সময় পেলে তো তোর বাসায় যেতে পারতাম, কিন্তু সময় তো পাই না, হাতে অনেক কাজ। তুই তো জানিস সব কাজ আমাকে দিয়ে। বুঝলাম। আমার সাথে একটু মার্কেটে যেতে হবে, চল। ওই কি ভাবছিস, নাকি আমার সাথে যাবি না? যা, তোকে যেতে হবে না। আরে কিছু না, চল। হুম। তারপর মার্কেটে যাওয়ার পর বিয়ের যা যা প্রয়োজন সব নিল, আমিও কিছু কিছু চয়েস করে দিলাম। এভাবে মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল। সব নেওয়া হয়েছে তো? এবার বাসায় যাওয়া যাক। ওকে চল। তারপর আমি আমার বাসায় চলে আসলাম। রাসেল তার বাসায় গেল। ফ্রেশ হয়ে গোসল করে রুমে এসে কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নিলাম। তারপর মা খেতে রাখলো। আমি গিয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এদিকে রুমির কলেজ ছুটি দুপুর 2টা 20-এ। রুমি কলেজ থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখলো আশেপাশে কোনো বকাটাগুলো নেই। এতে রুমি হাফ ছেড়ে মনে মনে খুশি হলো। এমন সময় কোনো রিক্সা গাড়ি পাওয়া যায় না, তাই হেঁটে হেঁটে বাসায় আসতে হয়। রুমি তার বান্ধবীদের নিয়ে হাঁটতে লাগলো আর বলতে লাগলো এক একজনকে এক এক কথা। কেউ বলছে রুমি ওদের কথায় কান না দিয়ে মনে মনে হাসছে, কারণ সে জানে এটা তার ভাইয়ের কাজ, তাই কাউকে বললো না। ওদের বন্ধুরা বলছে আজ ওরা কেউ নেই, যাক বাবা আজ বাঁচলাম। রুমিও আজকের জন্য বেঁচে গেছে। ওরা তো আজকে রুমিকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছিল, শয়তানগুলো। ওদের বিরক্ত থেকে বাঁচলাম। হয়তো শয়তানরা আজ আসেনি, কাল হয়তো আসবে, হয়তো এসে ভাগছে, হয়তো পুলিশ দেখে পালিয়েছে। আরো অনেক গল্প করতে করতে যে যার মনে বাসায় চলে যায়। এভাবেই 2 দিন যাওয়ার পর হঠাৎ সেদিন রুমিকে বললাম, রুমি হ্যাঁ ভাইয়া, বল। তুই কলেজে যাওয়ার সময় কি আর কোনো সমস্যা হয়েছে? না ভাইয়া, আর কিচ্ছু হয়নি। ভেরি। হুম, আর কিছু বলবি? হুম। বল। আজ কলেজে যাবি? না। কেন? যাবি না কেন? 2 দিন ছুটি নিয়েছি, তাই। ও তাহলে তো ভালোই হলো। মানে? আজ রাতে মিতুর বিয়ে, জানিস না? কোন মিতু? আরে আমাদের রাসেলের বোন মিতু, চিনিস না? ও হ্যাঁ, চিনবো না কেন, আমরা তো একই ক্লাসমেট। তাহলে তো তোর জানার কথা। জানি বলেই তো ছুটি নিয়েছি। ওকে ওকে, রেডি হয়ে নে, একসাথে বের হব। ওকে। তারপর ভাই বোন রেডি হয়ে বিকালে বের হলাম। মাকে নিয়ে যেতাম, কিন্তু মা অসুস্থ বেশি, বেশিও আবার নয়, খুব কম। মাকে আমাদের সাথে যেতে চাইছিল না, তাই নিয়ে গেলাম না। এদিকে রাসেলের বাসায় পৌঁছে যাওয়ার পর দেখলাম বাসায় অনেক সুন্দর করে সবকিছু সাজিয়েছে। তারপর রাসেলের সাথে দেখা করলাম। রাসেল অনেক খুশি, আরো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ভালোভাবে আপ্যায়ন করে নিচ্ছে। আমরা তার বোনকে সুন্দর একটা গিফট উপহার দিলাম, সাথে করে অবশ্য গিফট নিয়ে এসেছিলাম। সন্ধ্যার পর সবকিছু ঠিকঠাক করানো হলো। মৃদুকে বউ সাজে অনেক সুন্দর করে সাজিয়েছে। একটু পর বরযাত্রীরা আসলো। রাতে বিয়ের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর রুমিকে নিয়ে বাইরে একটু বেড়াতে লাগলাম। হঠাৎ চোখ পড়লো সামনে, যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কখনো আশা করিনি আবার সেই অনেক আগের চিরচেনা সেই মুখ আবারও দেখা হয়ে যাবে। মায়াবী দুটো চোখ, তার আগের অনেক আগের পরিচিত সেই মুখের মিষ্টি হাসি এখনো কানে বাজে। কেমন যেন বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব কম্পিত হয়ে ওঠে বারবার। হ্যাঁ, নীলের সাথে এভাবে দেখা হবে কল্পনাও করিনি কখনো। সেও আমার দিকে অবাক চোখে চেয়ে আছে, অপরাধীর মতো থমকে দাঁড়িয়ে। তার চোখের জল বাদ মানছে না কিছুই। আর একটু থাকলে হয়তো আমিও কেঁদে দিতাম, কিন্তু তার অপরাধের প্রতিটা ব্যবহার মনে পড়তেই তার প্রতি ঘৃণায় পরিণত হয়ে যায়। তাই সেখানে বেশিক্ষণ না থেকে চলে আসলাম বাসায়। অবশ্য নীলা আমাকে থামতে বলেছিল, কিন্তু শুনি নাই। আমিও আর চাই না আবারও তার মিথ্যা অভিনয়, মিথ্যে মায়ের জীবনটা জড়াতে। বাসায় এসে অনেক রাত হয়ে যায়, তাই ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি। আগের স্মৃতি মনে পড়তেই মনের মাঝে এমন এক অসহায়, এক সমুদ্রের ঢেউয়ের জলরাশির মতোই কষ্ট আসে ভেসে। সেই কষ্ট পাওয়ার স্মৃতিগুলো আজও চোখের সামনে ভেসে ওঠে বারবার। সাপের মতো বিষাক্ত সবল মারে বুকে, কত বিক্ষত করে দেয় এই হৃদয়কে। আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিল না, জটিলতা ছিল তোমার মনের ভেতরে। ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি, কিন্তু তুমি নিজেই আমাকে ছেড়ে চলে গেছো অন্যের হাতে হাত রেখে। কি অপরাধ ছিল সেই দিন, যার কারণে আমার জীবনটা তিলে তিলে নষ্ট করে দিয়ে আজ আমাকে পর করে দিয়েছো। পর আমাদের এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র করে দিয়ে কি তুমি খুব সুখে আছো? হয়তো হ্যাঁ, আবার হয়তো না।
দেখলাম তো মেয়েটা আগের থেকে অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ছে। এ থেকে বোঝা যায় হয়তো কার জন্য রাতে কান্না করে। আসলে দোষ তো আমারই, কেন যে তোমার সাথে সম্পর্ক করতে গেছিলাম। যদি আগে জানতাম তাহলে এমনটা হতো না। আর কখনো সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে শুয়ে থাকে। ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এইভাবে। এসব শুয়ে শুয়ে ভাবছি, আর চোখের জল অনবরত ঝরতে থাকলো। কিছুতেই মন শান্ত করতে পারছিলাম না। কেন যে দেখা দিলে আজ খুব খুব মনে পড়ছে সেই দিনগুলো, কিন্তু নেই শুধু তুমি, রেখে গেছো হাজারো কষ্টের স্মৃতিগুলো। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিলাম ঠিক মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন সামনে তাকাতেই আমি অবাক, একটু না অনেকটাই অবাক হয়েছি। তাকে কখনোই এখানে আশা করিনি। সামনে কেউ না, অন্য কেউ। হ্যাঁ, অনেক দিনের পরিচিত সেই কাছের মানুষটি দাঁড়িয়ে সেই পরিচিত মায়াবী অশ্রু ঝরা চোখের দৃষ্টিচর দিকে তাকিয়ে রয়েছে আমার মুখের দিকে। আমি কি করব কিছুই বুঝছিলাম না। নীলা এখানে কেন? যার গুণে আমার জীবনকে বদলে দিয়েছে, যার জন্য আমাকে মায়ের কাছ থেকে দূরে থাকতে হয়েছে, যার জন্য আমাকে তিলে তিলে কষ্ট পেতে হয়েছে। একটু না, অনেক অনেক কষ্ট দিয়েছে সেই অপরাধী মেয়েটা। মানে নীলা কেন এসেছে সে আবার? নাকি আবার কষ্ট দিতে এসেছে, নাকি অন্য কিছু? আমার ঘুম থেকে জেগে ওঠার কারণ সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো, কিছুই বলছে না। আমি ভাবলাম কি মতলব এই মেয়েটা, নাকি আমার ঘরে লুকিয়ে লুকিয়ে এসেছে কিছু চুরি করতে, নাকি? আমিও কিছু না বলে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখলাম নীলা এখনো সেখানে দাঁড়িয়ে আছে। এ দেখে আমার মাথায় রাগে গস গস করছিল, তাই কিছু না বলে পাশ ফেলে রুম থেকে বের হচ্ছিলাম। সেই সময় নীলা এমনটা করবে ভাবতেও পারিনি। বড়সড় একটা শক খেলাম। নীলা আমাকে জোরে কান্না করে দিয়েছে। হ্যাঁ, অনেক শক্ত করে জড়িয়ে দিয়েছে যাতে চলে যেতে না পারে। তারপর রাগে বলতে লাগলাম, কি হচ্ছে নাকি এসব? সারুন বলছি, আমাকে জড়িয়ে ধরেছেন কেন? নিশ্চুপ ভাবে কেঁদেই চলেছে, কিছু বলছে না। এর আগে এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, কি আপনি আর আমাকে এভাবে জোরে ধরে কাঁদছেন কেন? প্লিজ মতিউর, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। আপনি আমার কে যে ক্ষমা চাইছেন? চলে যান এখান থেকে। প্লিজ এমন করে বলো না। আমি জানি তুমি আমার ওপর এখনো রেগে আছো, আর আমি তোমার সাথে যে সব অন্যায় করেছি, হ্যাঁ খুব বড় একটা অন্যায় করে ফেলেছি। প্লিজ মতিউর, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। আমি কি করব কিছুই বুঝতেছিলাম না। আমিও কম কষ্ট পাইনি, তাই ওকে সরিয়ে দিয়ে কিছু না বলে বাইরে চলে আসলাম, মানে ছাদে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। আগের ঘটে যাওয়া অতীতগুলো মনে পড়তে বুকের ভেতর দুমড়ে মুচড়ে দিয়ে ওঠে বারবার। কেন হয় বারবার আমার সাথে এমন? পেছনে কারো হাতের স্পর্শে ভাবনার ছেদ পড়লো। ঘুরে দেখি নীলা। আমি আবার মুখ ঘুরে নীলার আকাশের সীমান্তে। কেননা তাকে দেখলে এখন কেন জানি চোখের সামনে দেখলেই ঘৃণা হয়। আগে যতটা ভালোবাসতাম সেটা হয়তো এখন আর নেই, হয়তো জানি না আজও। কি ভাবছো মতিউর? আমি নিশ্চুপ। কথা বলবা না আমার সাথে? আমি নিশ্চুপ। কি হলো, কথা বলো প্লিজ। আপনি এখান থেকে চলে যান প্লিজ। চলে যাওয়ার জন্য এখানে আসিনি। কেন এসেছেন আবার আমার কাছে? নাকি আপনার বয়ফ্রেন্ড আপনাকে তাড়িয়ে দিয়েছে, তাই এখন আমার কাছে এসে ভালোবাসা অভিনয় করতে চান, নাকি অন্য কিছু মতলব আছে? না না, তুমি যেটা ভাবছো আসলে এইসব কোনো কিছুই নয়। তাহলে কেন এখানে এসেছেন? নাকি আবার কষ্ট দিতে এসেছেন? না, কাউকে কষ্ট দিতে নয়, ভালোবাসতে এসেছি। অনেক ভালোবাসবো তোমায়। তোমার কাছে ছুটে এসেছি পাগলের মতো। যেই দিন তোমায় বুঝতে শিখেছি সেই দিন থেকে পাগলের মতোই অনেক খুঁজেছি তোমায়, আর ভালোবেসে এসেছি। সত্যি তোমায় অনেক ভালোবাসি। সেই দিন তোমার সাথে অন্যায় করার পর আমি আমার হাড়ে হাড়ে ভুল বুঝতে পারি। আসলে সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। সেই দিন তুমি চলে যাওয়ার পর কি হয়েছিল জানো? পিছনে ঘুরে দেখি আমি সেখানে নেই। নীলা অবাক আর মন খারাপ করে চারপাশে দেখলো, আমি কোথাও নেই। নীলা মন খারাপ করে সেখানেই রিল ধরে দাঁড়িয়ে কি যেন ভাবছে। হয়তো তার ভিতরে কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে। আমাকে হারানোর ভয়ে হয়তো তাকে ফিরে পাবো, হয়তো পাবো না। আমি সেখান থেকে চলে আসি, কারণ নীলার কথাগুলো আর শুনতে ভালো লাগছিল না, খুব বিরক্ত লাগছিল। তাই নিচে চলে আসলাম। সকালের খাবার খেয়ে বাইরে বের হলাম বন্ধুদের সাথে দেখা করতে। খাওয়ার সময় মা নীলার কথা অনেকবার বলেছিল, আমি হ্যাঁ বা না কি দরকার মিথ্যের সাথে মায়া জড়ি। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে সারাদিন কাটে দিলাম। একেবারে রাতে বাসায় এসে দরজা নক করতেই নীলার দরজা খুলে দিল। তাকে দেখে আমি আরো বেশি অবাক হলাম।
এই মেয়ে এখনো বাসায় যায়নি কেন? আমার বাসায় পড়ে আছে কেন সে? মনে মনেই ভাবতেছি। কোথায় ছিলে সারাদিন? আমি কিছু না বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে কিছুক্ষণ থাকার পর ছাদে গেলাম। কিছুই ভালো লাগছিল না। বিকেলের ঘটনাটা মনে পড়তেই কেমন যেন বুকের বাঁ পাশ চিনচিন ব্যথা অনুভব করছিলাম। কারণ আবির নীলের বয়ফ্রেন্ড অন্য এক মেয়েকে নিয়ে রিক্সা করে হাসতে হাসতে যাচ্ছিল। আমি দেখে অবাক না হয়ে পারলাম না। তার কিছু পিক তুলে রাখলাম, কাজে লাগতে পারে। কেমন বেইমানের মানুষ! অন্যের ভালোবাসাকে কেড়ে জীবন নিয়ে সিনেমিনি খেলা করা কি তাদের পেশা? তবে নীলের তো বিয়ে হয়ে যাওয়ার কথা আবিরের সাথে। তাহলে আবিরের সাথে ওই মেয়েটাকে, আর নীলার কি হয়েছিল যে আবির তাকে ছেড়ে দিল বা সাথেই নেই কেন? আর নীলা আমার বাসায় কেন পড়ে আছে? নাকি অন্য কোনো তার উদ্দেশ্য আছে? এসব ভাবছিলাম তখন হঠাৎ কিছুক্ষণ পর কারো আসার টের পেলাম। হ্যাঁ, নীলা আবার ছাদে আসলো। কি করছো? কিছু না। ও, কিছুক্ষণ নীরবতার পর নীলা বলল, আমাকে কি শেষবারের মতো একবার ক্ষমা করে দেওয়া যায় না? একবার সুযোগ দাও প্লিজ। আমি তো ছোট লোক, এই ছোট লোকের কাছে ক্ষমা চাইছেন কেন? জানি আমি আপনার কিছু বলার নাই। আর শুনুন, আমার সামনে আর কখনো আসবেন না প্লিজ। আসি, ভালো থাকবেন। প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি কোনো কথা শুনতে চাই না, আর কারো দেওয়া কষ্টের ভাগও নিতে চাই না। আপনি যে আমার সাথে 5 বছর আগে অপরাধ করেছেন, এই অপরাধের কোনো ক্ষমা নেই। দাঁড়াও মতিউর, আমার কথা না শুনে যেতে পারবে না। তারপর না হয় আমাকে শাস্তি দিও। তোমার যে কোনো শাস্তি আমি মেনে নিব। তবুও আমার কথাটা একবার শোনো প্লিজ। বিকেলের ঘটনার জন্য তার কাছ থেকে জানতে ইচ্ছে করছে অনেক অজানা কথাগুলো, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু মন মানছে না তার সাথে কথা বলতে। কিন্তু কি করব আপনারাই বলে দিন। নীলা দেখলো আমি কি যেন ভাবছি। তারপর নীলা কাছে এসে আমার হাতে হাত ধরে তাদের এক কোণে নিয়ে যাওয়ার পর বলতে শুরু করলো 5 বছর আগের কথা। শোনো তাহলে, যেই দিন তোমাকে রেখে আবিরের হাত ধরে চলে যাওয়ার পর জীবনের বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আবিরকে জানতাম সে অনেক ভালো ছেলে, সেটাও ছিল আমার আরেকটা ভুল ধারণা। আগে যদি জানতাম সে আরেকটা চরিত্রহীন খারাপ ছেলে, তাহলে কখনোই এমন ভুল হতো না। তুমি যতটুকু ভালো ছেলে, তার থেকে 3 গুণ খারাপ ওই আবির ছেলেটা। কিন্তু কেন? বলছি। সেই দিন পর থেকে আবির আমার সাথে ভালো ব্যবহার করে কয়েক মাস। তারপর থেকে পাল্টে যায় তার আসল রূপ। আগের মতোই সময় দিত না, বেশি কথা বলতে চাইতো না, ঘুরতে চাইতো না। আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো, কেন সে এমন করছে? এর তো কারণ নিশ্চয়ই আছে। এই ভেবে একদিন হঠাৎ কি মনে করে পার্কে গেছিলাম একটু ঘুরতে। তারপর যা দেখলাম তা আমার মাথার ওপরে যেন আকাশ ভেঙে পড়ল। আবির অন্য এক মেয়ের সাথে বসে হাসাহাসি গল্প করছে। তা দেখে আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। সাথে সাথে তাদের সামনে গিয়ে আবির আমাকে দেখে অনেকটা অবাক আর ভয় পেয়ে যায়। তো তো তুমি এখানে? হ্যাঁ আমি। এই মেয়েটিকে? আবির বলতেই মেয়েটি বলে উঠলো, আমি ওর গার্লফ্রেন্ড, আমাদের 3 বছর রিলেশন। কি আবির, ও যা বলছে তা কি সব সত্যি? কি হলো, কথা বলিস না কেন? সাথে সাথে 3-4টা থাপ্পড় দেয় আবিরকে। তারপর অনেক কিছু বলে অপমান করে সেখান থেকে কাঁদতে কাঁদতে নীলা বাসায় চলে যায়। বাসায় এসে নীলা রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না শুরু করে দেয়। কেউ শুনতে পায় না তার কান্না। সান্ত্বনা দেওয়ার মতো নেই কোনো মানুষ, কারণ তার বাবা মা আর ভাই বাসায় কেউ নেই। তারা গ্রামে বেড়াতে গেছেন কোনো আত্মীয় বাড়িতে। এভাবেই কেটে যায় 8 থেকে 10টা দিন। প্রতিটা দিন রাত কান্না করতো। আবির তার সাথে কেন এমন করলো? কি অপরাধ ছিল তার? মানুষ এত বেইমান কেন? এসব ভাবে আর কান্না করে। তার কয়েকদিন পর নীলার বাবা মাও ভাই আসলো বাসায় এসে মেয়ের অবস্থা দেখে তারাও টেনশনে পড়ে যায়। কারণ সেই দিন বিকালে নীলা নিজের রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। কারণ নীলা ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, সবসময় মন মরা অবস্থায় থাকতো আর কান্না করতো। আর তারপর তারা হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। ডক্টর জানায় ঠিক মতো খাওয়া দাওয়া না করায় তার শরীর অনেক দুর্বল হয়েছে। তাই ঠিক মতো খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। তারপর নীলাকে বাসে আনার পর সবাই তাকে জিজ্ঞেস করছিল, নীলা, তোমার কি হয়েছে? এই অবস্থা কেন করেছো? নীলা নিশ্চুপ। হ্যাঁ মা, বল কি হয়েছে তোর? নিশ্চুপ। কি হলো? কথা বলছিস না কেন? বল, কি হয়েছিল তোর? নাকি তোকে কেউ কিছু বলেছিল?
যার জন্য এমন করেছিস? তারপর নীলা বলল, প্লিজ সবাই এখান থেকে চলে যান, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে এই অবস্থা কেন তোর? জানি না, প্লিজ আমাকে একা থাকতে দিন, এখন আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা তাহলে কিছু খেয়ে দিয়ে ওষুধ খেয়ে বিশ্রাম নে। না আমি খাবো না, খেতেও ইচ্ছে করছে না। দেখ মা, একদম পাগলামি করিস না, চল খেয়ে নে, নয়তো অসুস্থ হয়ে পড়বি। তারপর অনেক জোরাজুরিতে নীলা খেতে গেল। খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো নীলা। অনেক ক্লান্ত সে এখন। কয়েকদিন পর নীলা অনেকটাই সুস্থ হয়ে ওঠে, কিন্তু স্বাভাবিক হতে তার কিছুটা সময় লাগবে। তাই তার ভাই রাসেল তাকে বিভিন্ন জায়গাতে ঘুরতে নিয়ে যেত মন ভালো করার জন্য। তবে রাসেল জানতো এটা কার জন্য। কেউ না বুঝলেও রাসেল ঠিকই বুঝে গেছিল নীলার ব্যাপারে। তার কিছুদিন পর আবিরের সাথে দেখা করতে যায় রাসেল, কারণ রাসেল ভাবে কেনই বা সে আমার বোনের সাথে এমন করলো? কেনই বা আমার বোনকে কষ্ট দিল? রাসেল আবিরকে আগে থেকেই ভালোভাবে চিনতো, জানতো সে ভালো ছেলে ভেবে একদিন তাকে কিছুই বলেনি রাসেল। তাই সেদিন দেখা করে রাসেল কারণটা জানতে গিয়ে তার আসল রূপটা দেখতে পায়। আবিরকে বাসায় না পেয়ে ক্লাবে এসে আবিরকে যা দেখলো তা কখনোই আশা করেনি রাসেল। তারপর রাসেল আবিরের ওপর প্রচন্ড রেগে যায়, কারণ আবির বন্ধুদের সাথে আর কিছু মেয়ে নিয়ে মদ নেশাগ্রস্ত হাসি আনন্দ করছে, আর মেয়েদের নিয়ে রং তামাশায় মেতে আছে। আবিরের কলার ধরে রাসেল, কেন করছিস এসব? কোন সব? মেয়েদের জীবন নিয়ে কেন খেলা করছিস তুই? তো আমি কোন মেয়ের জীবন নিয়ে খেলেছি? তুই জানিস না কোন মেয়ে? তারপর আবিরকে কয়েকটা থাপ্পড় দেওয়ার পর এটা কিন্তু তুই ঠিক করলি না আমার গায়ে হাত দিয়ে। রাসেল তার কলার ধরে। ওই শালা, কি করবি তুই? শালা ছোট লোকের বাচ্চা, তুই আমার বোনের জীবন নিয়ে খেলেছিস আর এখন বড় বড় কথা বলছিস? আজকে তোকে মেরে ফেলবো, ছাড়বো না তোকে। এই দাঁড়া দাঁড়া, কে তোর বোন? কেন তুই জানিস না নাকি না জানার ভান করছিস? নীলার সাথে তুই কি করেছিস? আবির শয়তানে হাসি দিয়ে বলতে লাগলো, ঠিক করেছি, বেশ করেছি। মানে কি করেছিস? দুজনকে নরক বানিয়ে দিয়েছি। দুজন মানে? সত্যি কথা বলবি নাকি এখানে তোকে জ্যান্ত পুঁতে দিব? শোন তাহলে, কলেজে থাকাকালীন আমি নীলাকে ভালোবাসতাম, কিন্তু বলবো বলবো বলে কখনো বলার সাহস হয়নি। এভাবে কিছুদিন যাওয়ার পর দেখলাম নীলা আর মতিউর আগের থেকে ঘনিষ্ঠভাবে চলাফেরা করে। এই দেখে আর আমার সহ্য হলো না, তাই একদিন নীলাকে প্রপোজ করি, কিন্তু সে রাজি ছিল না, উল্টা থাপ্পড় দেয় আর অপমান করে। কারণ নাকি আমি দেরি করে ফেলি, সে মতিউরকে ভালোবাসে। তাই আমি প্রতিশোধ নিতে প্ল্যান করি কিভাবে তাদের সম্পর্ক নষ্ট করা যায়, কিভাবে নীলাকে কষ্ট দেওয়া যায়। যে বলা সেই কাজ। কয়েক মাস পর সংক্ষেপেই বলি, মতিউরকে অন্য মেয়ের ফাঁদে ফেলে নীলার মন ভেঙে ফেলেছে আবির আর তার বন্ধু মিলে, নষ্ট করে দিয়েছে তাদের জীবনের সম্পর্ক। শয়তানে হাসি দেয় আবির, কারণ আবিরের প্ল্যান মতো কাজে লেগেছে। তাই কিছুদিন পর আবির নীলাকে প্রপোজ করে। নীলা সত্যটা না জেনে একসেপ্ট করে নেয় তার প্রপোজাল, কিন্তু নীলা জানতো না তার এটা মিথ্যে প্রপোজাল ছিল। আবির নীলার সাথে প্রেমের জালে ফেলে। নীলা তার প্রতিশোধ নেওয়ার জন্য মতিউরের সাথে আবারও মিথ্যা প্রেমের নাটক করে, যাতে মতিউরের টাকা পয়সা, মায়ের গহনা সবকিছু যেন লুট ছিনতাই করে নিতে পারে। কিন্তু মতিউর এর কিছুই জানতো না এর সত্য কাহিনী। শুধু মতিউর এটাই জানতো যে নীলা তার ভুল বুঝতে পেরে হয়তো আবার আমার জীবনে ফিরে এসেছে। এটাই ছিল আমার সব থেকে বড় ভুল, তাকে বিশ্বাস করা। এভাবেই তাদের ভালোই চলছিল দিনকাল। তারপর আবিরের দেওয়া প্ল্যানের কথা মতো নীলা তাই করে বসে। প্রথম পর্বে এই ঘটনার যা যা পড়েছিলেন সেদিন মতিউরের জীবনে সে কাল হয়ে নেমে আসবে ভাবতেও পারেনি। অনেক কষ্ট হয়েছিল সে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আজও জানলো না, বুঝলো না, সে চিনতে পারলো না তার মনের মানুষটি। শুধু আমাকে ভুল বুঝে ঘৃণা করে গেল সারাটা জীবন। তারপর আমি চলে যাওয়ার কয়েক মাস আবির খেলা শুরু করে দেয় নীলার সাথে। অবহেলা আর রাগারাগি, ভুল বোঝাবুঝি, যোগাযোগ বন্ধ করে দিত, আবার ঠিক হয়ে যেত। একদিন আবির নীলাকে বলে বসে আবিরের সাথে নীলা রুমমেট না করলে নাকি আবির তার সাথে সম্পর্ক রাখবে না। আরো অনেক কথা বলে। নীলা রাজি না হলেও পরে ঠিকই রাজি হয় তাদের সম্পর্ক টিকে রাখার জন্য। তারপর নীলা মন খারাপ করে সেদিনের মতো বাসায় চলে আসে আর ভাবে এসব করা কি তার ঠিক হবে। নানান চিন্তায় তাকে পাগল করে দিচ্ছিল। নীলার ভাগ্য ভালো যে আবিরের মতো দুশ্চরিত্র ছেলের হাত থেকে বেঁচে যায়। কারণ তারপরের দিন নীলা পার্কে বেড়াতে এসে আবিরের আসল রূপ দেখতে পায়। বর্তমানে সবকিছু শুনে রাসেল রাগে ক্ষিপ্ত হয়ে আবিরকে মারতে শুরু করে দেয়, কিন্তু সবাই রাসেলের ক্ষিপ্ত দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়, কারণ তারা জানে
রাসেলের শক্তির সাথে কেউ পেরে উঠতে পারবে না। এর আগেও অনেক ক্ষমতা দেখেছিল রাসেল, আর তারাও এটা জানে রাসেল কাউকে বিনা অপরাধে আঘাত করে না। সত্যি বলতে আবির অনেক মেয়ের জীবন নিয়ে খেলেছে, নষ্ট করেছে, নোংরামি করেছে, আরো কত কি। তাই সেদিন আবিরকে এতটা উচিত শিক্ষা দিয়ে দেয় রাসেল, তাকে একেবারে আধমরা করে ছেড়ে দেয় রাসেল। তারপর রাসেল সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর আবিরের বন্ধুরা এসে দেখে আবিরের এই অবস্থা। আবির অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তারা তাকে হসপিটালে নিয়ে যায়। রাসেল বাসায় এসে নীলার রুমে গিয়ে দেখলো নীলা তার রুমে নেই। তারপর ছাদে গিয়ে নীলাকে দেখলো। নীলা আনমনে একা একা দাঁড়িয়ে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। সেই সময় রাসেল নীলাকে ডাকলো। কারো ডাকে তার ভাবনা সেট করে, পিছন ফিরে দেখলো তার ভাই। কিছু বলবি? বল, শুনছি। তুই অনেক বড় একটা ভুল করে ফেলেছিস। নীলা তার ভাইয়ের এই কথায় আশা করেনি। নীলা অবাক হয়ে বলল, আমি আবার কি ভুল করলাম? হ্যাঁ, তুই তোর জীবনে বড় একটা ভুল করেছিস, যা তুই ভাবতেও পারবি না। কারণ আমি জানি, আর সব জেনেছি। নীলা শোনার আগ্রহ নিয়ে বলল, কি জেনেছিস বল। মতিউরকে চিনিস? কোন মতিউর? আমার বেস্ট ফ্রেন্ড। আর তুই তোর জীবনে যাকে প্রথম ভালোবেসেছিলি। ও, সে তো একটা প্রতারক, ধোঁকাবাজ। আমার ভালোবাসা নিয়ে খেলেছে। তাকে আমি কখনো ক্ষমা করব না ভাই। তাকে আমি ঘৃণা করি। তার কথা আমি কখনো আর শুনতে চাই না। কাকে কি বলছিস তুই? মার খাবি। মতিউর কি করেছে আর আবির কি করেছে তুই কি জানিস? আমি এসব কিছু জানতে চাই না। আমাকে একা থাকতে দে প্লিজ। ওই সব প্রতারণাকারীর কথা আমি কখনোই শুনতে চাই না। প্রতারক তো সে যে কিনা তোকে আর মতিউরকে ফাঁসিয়েছে। নীলা অবাক হয়ে, মানে? হ্যাঁ, মানে এটাই যে যার জন্য তোর আজ এই অবস্থা। যাকে তুই সত্যটা না জেনে মিথ্যাটাকে বিশ্বাস করে প্রতারক নয়, প্রতারণার শিকার হয়েছিস তুই। কি বলছিস এসব? আমি কিন্তু তোর কথা কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি, শোন তাহলে। তারপরে আবিরের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব আস্তে আস্তে খুলে বলার পর নীলা বিশ্বাস করতে পারছে না যে তার সাথে এত কিছু ঘটে গেছে, অথচ সে এসবে কিছুই জানতো না। আর জানবেই বা কি করে? তার চোখে তো সে দোষী আর ঘৃণিত। একজনের মন ভেঙে গেলে কি কেউ আরেকজনের খোঁজ নেয়? কখনোই নেয় না। ঠিক তেমনটা তাই হয়েছে নীলার সাথে। কি? তার মানে আবির আমার সাথে বেইমানি করে এইসব করেছে? আর আমি কিনা মতিউরকে অনেক কিছু খারাপ কথা বলেছি। ও ভেবেছি যেখানে মতিউরের কোনো দোষ নেই, অথচ আমি কিনা তার নিষ্পাপ পবিত্র ভালোবাসার সাথে এমনটা অন্যায় করতে পারলাম। ভাবতেই নীলা কান্না শুরু করে দিল। কি আর করবে, সে না জেনে বড় একটা ভুল করে ফেলেছে। কাঁদিস না আপু, আমি জানি তুই এসব ইচ্ছা করে করিস নাই। আমি থাকতে তোদের কিছুই হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে চোখের পানি মুছে দিয়ে। কিছু ঠিক নেই। আমাকে তুই মতিউরের কাছে নিয়ে চল। ওর বাসা তো আমি চিনি না। প্লিজ ভাইয়া, প্লিজ। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তার কাছে ক্ষমা চেয়ে নিব। তাছাড়া আমি শান্তি পাবো না। প্লিজ ভাইয়া, নিয়ে চল প্লিজ। আচ্ছা ঠিক আছে, বিকালে একসাথে যাব ওদের বাসায়। না ভাইয়া, এখনই যাব। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর কাঁদিস না তো, চল। 30 মিনিট পর মতিউরের বাসায় এসে পৌঁছালো তারা দুজন দেখলো বাইরে কেউ নেই। ঘরের ভিতরে যেয়ে দেখলো আমার মা শুয়ে আছে আর রুমা ঘর পরিষ্কার করছে। রুমা তাদের দেখতে পেয়ে বলল, আরে রাসেল ভাইয়া আর নীলা আপু, তোমরা আমার বাসায় হঠাৎ কি মনে করে? হুম। নীলা আমার বোনের কথা শুনে অবাক হয়ে বলল, তুমি আমাকে চিনলে কিভাবে? ভাইয়ার ফোনে তোমার ছবি দেখেছি। আর রাসেল ভাইয়া তো মাঝে মাঝে আমাদের এখানে আসতো ভাইয়ার সাথে দেখা করতে। ও তো তোমার ভাইয়া কোথায় এখন? বলতে গিয়ে আটকে গেল। জানি না। জানো না মানে? কোথায় গেছে তোমার ভাইয়া? চুপ করে থেকো না প্লিজ, বলো কোথায় তোমার ভাইয়া? বাড়ি থেকে আমাদের ছেড়ে চলে গেছে।
বলতেই কান্না করে দেয় রুমা। চলে গেছে মানে? কোথায় গেছে? আর কখনই বা গেল? জানি না আপু, কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, এই কিচ্ছু জানি না। মা পেছন থেকে উত্তর দেয়, আমি বলছি কেন গেছে। ছেলেকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। নীলা অবাক হয়ে বলল, কেন মা? ও কি দোষ করেছিল যার কারণে আপনি তাড়িয়ে দিলেন? তারপর মা বলতে লাগলো সেদিন কি হয়েছিল। সেগুলো বলার পর নীলা নিজেকে আর ঠিক রাখতে পারলো না, অযোধ্যারায় কান্না করতে লাগলো। মাকে জড়িয়ে ধরে। কি হলো মা, তুমি কান্না করছো কেন? মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। এসবের জন্য আমি দায়ী মা। আমার জন্যই সব কিছু হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আমি ঠিক তোমার কথায় কিছু বুঝতে পারছি না। কিসের ক্ষমা চাইছো? তারপর নীলা তার অপরাধের কথা, অন্যায়ের কথা, প্রথম থেকে যা যা হয়েছিল বা করেছিল সব কথা বলার পর মা বলল, তুমি কি করছো মা? আমার ছেলের বলতেই মা হার্ট অ্যাটাক করে। পরিচিত নীলা আর রুমা ধরে ফেলে। তারপর রাসেল ধরে গাড়ি করে হসপিটালে নিয়ে আসে। আর নীলার কান্না থামার কোনো নাম নেই, কারণ আসছে নিজেকেই বড় অপরাধী মনে করছে। রুমা তাকে সান্ত্বনা দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না তার, এসবের জন্য যে নিজেই দেয়। এদিকে ডাক্তার এসে বলল, ভয়ের কোনো কারণ নেই, তিনি অতিরিক্ত টেনশন, চিন্তা আর ঠিকমতো খাওয়া দাওয়া না করার ফলে এরকম হয়েছে। আর হ্যাঁ, আপনারা মনে রাখবেন আপনাদের মায়ের একটু হার্ট দুর্বল আছে, তাই তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন, নয়তো পরে বড় এক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব তাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন আর ঠিকমতো খাওয়া দাওয়া যেন করি। আচ্ছা ঠিক আছে। ডক্টর, মার কখন জ্ঞান ফিরবে? অপেক্ষা করুন, কয়েক ঘন্টা সময় লাগতে পারে। ওনাকে স্যালাইন দেওয়া হচ্ছে। কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক নেই আপু, মায়ের কিছু হলে আমিও যে বাঁচবো না। কিছু হবে না, দেখো আমি থাকতে তোমার মায়ের কিছু হবে না। আমি সব সময় আছি মায়ের পাশে। বলতেই রুমা নীলাকে জোরে ধরে কান্না করে দেয়। কয়েক ঘন্টার পর মায়ের জ্ঞান ফিরে আসে। সবাই মায়ের পাশেই বসে আছে, কান্না ভেজা মায়ের চোখের দিকে তাকিয়ে আছে। তোমরা কান্না করছো কেন? এই তো দেখো আমি ঠিক আছি, এবার তো থামো। নীলা কিছু না ভেবে মায়ের পা ধরে কান্না করে বলে, মা, ওগো মা, তুমি আমার মায়ের মতো। তুমি কি পারবে না তোমার এই অপরাধী মেয়েকে ক্ষমা করে দিতে? আচ্ছা ঠিক আছে, ওঠ মা, আমার বুকে আয়। তোকে ক্ষমা করে দিলাম মা। মানুষ মাত্রই তো ভুল করতেই পারে, তাই না? কিন্তু নীলা এসে মায়ের বুকে মাথা গুজে বলল, কিন্তু কি মা? কিন্তু আমার ছেলে কি কোনোদিনও ফিরে আসবে? আল্লাহ জানে ছেলেটা কেমন আছে, কি করছে, কোথায় আছে, কিভাবে আছে, কিছুই তো জানি না। মা দেখো, একদিন না একদিন ঠিকই ফিরে আসবে তোমার ছেলে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। তারপর সেদিনের মতো সবাই চলে আসলো বাসায়। নীলা মায়ের বাড়িতে থেকে গেল আর রাসেলকে তার বাড়িতে পাঠিয়ে দিল। এভাবে কিছুদিন যাওয়ার পর মাকে যথেষ্ট সময় দেয় রুমা। কলেজে গেলে নীলা তার নিজ হাতে রান্না বান্না করতো আর টুকটাক কাজ করতো। এসব দেখে মা অনেকটাই খুশি হয়, নিজের মেয়ে মনে করে। এদিকে নীলা আমার ফিরে আসার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। এই বুঝি ফিরে আসবে, হয়তো আসবে না। এমন কোন রাত নেই যে নীলা কাঁদেনি। প্রতিটা রাতে আমার ছবি নিয়ে শুয়ে শুয়ে কান্না করতো আর বলতো, তুমি কবে ফিরে আসবে আর কখন ক্ষমা চাইবো মতিউর? প্লিজ তুমি একবার ফিরে এসো। দেখো তোমার সেই আগের পাগলিটা তোমারই আছে আর তোমারই থাকবে। এভাবেই কেটে যায় একটা বছর। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5টা বছর কেটে যায় অপেক্ষার প্রহরে গুনতে গুনতে। কিন্তু তবুও যে আর ফিরে আসলো না মতিউর। হঠাৎ একদিন